ঢাকার ৩ কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলা, এ ধরনের ঘটনা আর বরদাস্ত নয়, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের। কাকতালীয় নয় বললেন নাহিদ। আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত। হাইকোর্টের নির্দেশনায় ১ মাসের স্থিতাবস্থা, ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে, ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে সমাবেশে লোক জড়ো করার চেষ্টা। খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। নতুন নির্বাচন কমিশনারদের প্রথম কর্মদিবস, জাতির ক্রান্তিকালে ভালো নির্বাচনের বিকল্প নেই, সুষ্ঠু ভোটের অঙ্গীকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ি এলাকা। ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র। সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় মাহবুবুর রহমান কলেজ সহ বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। রবিবার ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সোমবার এভাবেই ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর করে সরকারি কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী। এক পর্যায়ে কলেজের ভেতরে গিয়ে ভাঙচুর করে বিভিন্ন রুম, নিয়ে যায় জিনিসপত্র। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ। ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কিছু শিক্ষার্থী আটকে যায়। তাদের ওপর হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় ডেমরা এলাকার স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। ওরা পুরা ২-৩টা কলেজ আসছে। আইসা প্রথমে আমাদের স্যার ছিল, স্যার সহ আমাদের কলেজ পুরা ভাঙচুর এবং কলেজের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, এই যে দেখেন কি নথিপত্র, এগুলা জ্বালাই দিছে। পরে এগুলো অ্যাটাকটা করছে, কোনো কিছুই ওরা কোনো কথা ভাবেনি, কোনো কিছু চিন্তাই করেনি। বুঝতে পারছেন, এখানে যে মানুষের স্বাভাবিক যাদের রোডে চলাচল করতেছে তাদের কথাও তারা কিন্তু কোনো রকম চিন্তা করেনি। ওনারা ভয়েই চলে গেছে, আমরা সবাই একসাথে দৌড় দিচ্ছি, ওনারা ভয়ে চলে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হলেও ব্যর্থ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল 3:30টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বিপুল সংখ্যক পুলিশ, আমাদের সাথে আর্মি পার্সোনেল অফিসার যারা আছেন তারা ছিলেন, র্যাব এসছেন। আমরা পরবর্তীতে এই মাহবুবুর মোল্লা কলেজের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছি। আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কি এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আমরা এটা দেখেছি এবং এটার পরবর্তী যে আইনগত ব্যবস্থা, অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে বাহাদুর শাহ পার্কের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে। ডিএমআরসি সহ আরও ঢাকার 35টা প্লাস কলেজ তারা আইসা এই সোহরাওয়ার্দী কলেজে আক্রমণ করছে এবং আমাদের যত বন্ধু বান্ধব ছিল, শিক্ষার্থী ছিল, তাদের উপর হামলা করছে। আপনি আইসা একটা কলেজ নষ্ট করে দিলেন, পুরো একটা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠান নষ্ট করে দিলেন, সেটা তো মানা যায় না। এর কঠিন হস্তে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে সোহরাওয়ার্দী, কবি নজরুল এবং 7 কলেজের আপামর সাধারণ শিক্ষার্থীরা। কলেজ দুটির অধ্যক্ষরা ভিক্টোরিয়া পার্কের সামনে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন শিক্ষকরা। তোমাদের এখানে আক্রমণ করছে, আমার মনে হয় ছাত্র না, এরা সন্ত্রাসী। ছাত্র নাম দিয়ে আসছে, আমি এদেরকে দেখছি, তোমরা দেখো নাই তো। আমি ওদের সাথে 2 ঘন্টা পর্যন্ত আমার মোকাবেলা হয়েছে, কথা হয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে আসছি। উনি সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি আছেন, আমাদের শর্ত মেনে নিতে রাজি আছেন। তা আমি প্রশাসনকে বলেছি, আমি আমার ছাত্র প্রতিনিধি ছাড়া এক পাও নড়ব না। গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। এর জের ধরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর আর সহ্য করা হবে না জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
আগের প্র্যাকটিস অনুযায়ী পুলিশ গুলি ছুড়লে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত, সেই শঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায়নি বলে জানান তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল। একদিনে এত ঘটনা কাকতালীয় নয়, এর পেছনে আগের ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র আছে বলেও অভিযোগ তার। তাইমুর রশিদের রিপোর্টে বিস্তারিত। 3 কলেজের শিক্ষার্থীদের হামলা পাল্টা হামলা, শিক্ষার্থী আহতের ঘটনায় সোমবার দিনভর থমথমে পরিস্থিতি ছিল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়িতে। এদিকে ঋণ দেয়ার প্রলোভনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে ঢাকার শাহবাগে এনে সমাবেশের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে। আজকে অনেক ঘটনাবহুল একটা দিন কেটেছে। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে দিনটিকে ঘটনাবহুল বলে উল্লেখ করেন সরকারের প্রভাবশালী 2 উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের কোনো তথ্য সরকারের কাছে নেই। আশ্বস্ত করেন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। তো আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনায় কারা জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে। মানুষকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তার। গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ শান্তিপূর্ণ হতে হবে, পত্রিকা অফিস বন্ধে চাপ সহ্য করা হবে না বলেও মন্তব্য তার। তো যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারতো। এই বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে শিক্ষা সংস্কার কমিশন করার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। মামলার কারণে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার করার কথা জানানো হয় ব্রিফিংয়ে। উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আজ মঙ্গলবার থেকে আগামী 1 সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলা মোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির বৈঠকের পর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন। তিনি বলেন, আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের বিষয়ে ছাত্র সংগঠনগুলো একমত পোষণ করেছে। এছাড়াও গত 3 টার্মে নির্বাচিত এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার আহ্বান জানানো হয় শিক্ষার্থীদের প্রতি। ডেমরায় 2 দিন আগে ঘোষণা দিয়ে হামলা হয়েছে উল্লেখ করে এ ঘটনাকে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও গোয়েন্দা সংস্থার প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড বলেও দাবি করা হয়। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ। ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোন ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। গত 3টে ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে।
ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক সোমবার এই আদেশ দেন। এর ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 19 নভেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল সহ আদেশ দেয় হাইকোর্ট। সেই আদেশে 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশনা দেওয়া হয়। সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাটারি চালিত রিকশার বিষয়ে একটি নীতিমালা বা একটা ফ্রেমওয়ার্ক, লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা যায় কিনা এটা সরকারের সাথে আলোচনা করে দেখবে, এবং তারা যদি আইনের মধ্যে থেকে এই ব্যাটারি চালিত রিকশা চলে আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না। যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। যে সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারেন, একটা নীতিমালা করতে পারেন, একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারেন। মূল কথা ছিল যে আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে রাস্তা আটকে সোমবারও বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। সকাল 11টার দিকে রাস্তা অবরোধ করে তারা। এর ফলে যান চলাচল বিঘ্নিত হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ব্যাটারি চালিত রিকশা চালকরা বলছেন তাদের এ আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগের কর্মীরা অনুপ্রবেশ করেছে। তারাই মূলত নানা অপকর্ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। বলেন তাদের যৌক্তিক দাবি সরকারের মেনে নেওয়া উচিত, মূল সড়কে নয় অলিগলিতে রিকশা চালানোর কথাও বলেন তারা। বিকাল 3টার দিকে ব্যাটারি রিকশা চালকরা তাদের অবরোধ তুলে নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাত 8টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে এ সময় কথা বলেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের সহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হতে না পারে সেটা নিশ্চিত করা সবার কর্তব্য। শহীদদের আকাঙ্ক্ষা পূরণে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার বিরোধী কর্মসূচি সহ গণতান্ত্রিক সব আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের আদালতের পাশাপাশি জনগণের কাছেও প্রত্যাখ্যাত করার মতো পরিস্থিতি তৈরির কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কার ও নির্বাচন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তারেক রহমান। মানুষের নিত্যদিনের সংকট সমাধানের তাগিদ দেন তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার।
জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। বিএনপি ও জামাতের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সাধারণ সভায় যোগ দেন। মুক্ত গণমাধ্যম বাস্তবায়নের তাগিদ দেন সাংবাদিক নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ৫,৯১৫ কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সোমবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এখন থেকে শুধু প্রকল্প অনুমোদনই পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ শেষ হবে না। দুর্নীতি রোধ ও প্রকল্প বাস্তবায়নের গতিও তদারকি করা হবে। অনেক প্রকল্পের পরিচালক পালিয়ে গেছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এজন্য এডিপি বাস্তবায়নের হার অনেক কম। তবে নতুন করে প্রকল্প পরিচালক দিয়ে কাজে গতি আনার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক সরকার না থাকা ও সুদের হার বেড়ে যাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা রয়েছে বলেও জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ কারণে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে আগে দুর্নীতি ও রাজনৈতিক বিবেচনার বিষয়গুলো প্রাধান্য দেওয়া হলেও এখন থেকে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বয়ের বিষয় এসেছে। এতদিন আমরা প্রকল্প যাতে ভালো থাকে, দুর্নীতিমুক্ত থাকে, ভালো প্রকল্প হয়, বাস্তবায়ন দুর্নীতিমুক্ত হয়, এগুলোর দিকে দৃষ্টি ছিল। এখন এরপরে এই অর্থ বছরের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা, যাতে করে এখন আমরা যেভাবে পিছিয়ে আছি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা যাতে অনেকটাই শুধরে নেওয়া যায়। নির্বাচন প্রক্রিয়ার সব সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতির ক্রান্তি লগ্নে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য তার। আর নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। প্রথম কর্মদিবসে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শুভেচ্ছা জানান কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। দেশের 14তম নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে কমিশনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য 4 কমিশনার। কমিশন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের শুভেচ্ছা জানান। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বসেন নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 3 ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে যে আমাদেরকে নির্বাচন করা হয়েছে আমরা ধন্য মনে করছি, গর্বিত মনে করছি এবং একাধারে এটা আমরা রেসপন্সিবিলিটি হিসেবে শুধু না নিয়ে আমরা এটাকে অব্লিগেশন হিসেবে দেখতে চাই। এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের দায়বদ্ধতা এবং ইনশাল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করব। আমরা সমন্বিতভাবে কমিশন মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে করি এটা একটা অপরচুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া, তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। সো চলমান সংস্কার প্রক্রিয়া আমাদের যা কিছু কাজ আছে হাতে সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। কোন প্রেক্ষাপটে এই কমিশন গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা নিয়ে আমরা কথা বলেছি, আমরা কি চাই ভবিষ্যতে সেটা নিয়ে কথা বলেছি এবং আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন। মতবিনিময় সভায় সততা জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বহিষ্কৃত নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধের কারণেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল চিন্ময়ের। গত 25 অক্টোবর চট্টগ্রামে এক সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে নিজ গ্রাম কলসিন্দুরে রাজকীয় সংবর্ধনা পেলেন সাফ জয়ী নারী ফুটবলাররা। নির্দলীয় আবরণে সঞ্জিদা মারিয়া তহুরাদের বরণ করে নিতে হাজির হন কলসিন্দুরের রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গন সহ সাধারণ এলাকাবাসী। নারী ফুটবলাররা জানান, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে তাদের পরবর্তী লক্ষ্য এশিয়ান লেভেলে সাফল্য বয়ে আনা। ভবিষ্যতে নারী ফুটবলকে এগিয়ে নিতে সরকারকে আরও বেশি ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গগন পণ্ডিতের ক্যামেরায় অমিত রায়ের রিপোর্ট। একটা সময় বাংলাদেশ নারী ফুটবলের স্বর্ণখনি ছিল ময়মনসিংহের ধুবাউড়া কলসিন্দুর গ্রাম। গ্রামের ধুলিকণা গায়ে মেখে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে ছড়িয়েছেন তারা হীরক দুটি। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন দলের 8 তারকাই কলসিন্দুর থেকে উঠে আসা। দেশে ফিরে এতদিন ছুটি মেলেনি স্বর্ণকন্যাদের। ফুরসত পেয়েই এলেন তারা মায়ের কোলে। নিজ গ্রামে নারী তারকাদের এক নজর দেখতে হাজারো মানুষের ভিড়, ভাসলেন ফুলেল শুভেচ্ছায়। একটা সময় নারী ফুটবল দলে 14 জনই ছিলেন কলসিন্দুর গ্রামের। এখন অনেকেই আছেন, তবে প্রিয় মুফিজ স্যারের অভাবটা ভালো মতোই অনুভব করছেন। এক সময় হচ্ছে ন্যাশনাল টিমে আমরা 14 জন ছিলাম, একই গ্রামের একই স্কুলের। তারপরে আমাদের পরে হচ্ছে শামসুন্নাহার জুনিয়র একমাত্র প্লেয়ার যে চান্স পাইছে, তারপরে আর কোনো প্লেয়ার এখনো যাইতে পারে নাই। সেটা হচ্ছে আমাদের এখানে কিছু প্রবলেম ছিল। এখন সম্ভাবনা খুবই কম আমাদের এখানে ওইরকম প্লেয়ার বের হওয়া বা ন্যাশনাল টিমে খেলা ওইরকমই দেখতেছি না। আগে আমাদের মফিজ স্যার আর মিনতি ম্যাডাম সর্বত্র আমাদের গার্জেন হিসেবে কাজ করতো। তারপর থেকে এলো স্যার আর ম্যাডাম যখন থেকে এইগুলো কাজ থেকে ওনারা দূরে সরে চলে খেলাধুলার বিষয়ে ওনারা যখন দায়িত্বে নেয় তখন থেকে আমাদের টিম কিন্তু নাই। স্যার আর ম্যাডাম যদি থাকতো তাহলে অবশ্যই আমাদের প্লেয়ার আরও উঠে আসতো। সঞ্জিদা তহুরাদের চোখ এখন এশিয়ান ফুটবলে, সেজন্য চান ঘরোয়া ফুটবলে আরও বেশি সমর্থন। সাউথ এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছি পরপর ব্যাক টু ব্যাক 2 বার। তো আমাদের লক্ষ্য এখন এশিয়াতে ভালো কিছু করা, আর অবশ্যই তো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো আমাদের থাকবেই। এলাকাতে আসলে সংবর্ধনা পাইলে আমাদের জন্য অনেক ভালো লাগে যে আমাদের এলাকা আমাদের জন্য অনেক কিছু করতেছে। ভালো রেজাল্ট করার জন্য অনেকে সাপোর্ট দরকার, তো সাপোর্টটা যদি করে তাহলে আমরা আরও ডিভাইডে আমরা ভালো কিছু করতে পারবো। সাদেক হোসেন খোকা ছিলেন ফুটবল অন্তপ্রাণ। বাবার মতো ছেলে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের আছে ফুটবলের প্রতি টান। সে টানে ছুটে গেছেন কলসিন্দুর। জানান, নারী ফুটবলে অবদান রাখবে তার ক্লাব। তারা আমাদেরকে দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি এনে দিল। তো আমি মনে করি তাদেরকে যদি কিছু সাপোর্ট দেওয়া হয় বা তাদেরকে যে ন্যূনতম যে সাপোর্টটা দরকার হয় একজন প্রফেশনাল অ্যাথলিটদের, সেটি দেয়া হলে আমি মনে করি যে আমরা শুধু সাফ না, আমরা সাফের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে আরও ভালো রেজাল্ট পারফরমেন্স আনতে পারবো। কলসিন্দুরে আবারও ফুটবল জাগরণে প্রয়োজন সাংগঠনিক ভিত্তি, নিয়মিত খেলার আয়োজন আর পৃষ্ঠপোষকতা। সমস্যাগুলো দূর করার প্রতিশ্রুতি দিলেন বিএনপির নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আসলে এখানে আমাদের প্রশিক্ষণের যথাযথ অভাব রয়েছে এবং লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। তো আমরা আশা করব যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা তারা এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে। সংবর্ধনা শুভেচ্ছায় আসে অনুপ্রেরণা, বাড়ায় সাফল্যের ক্ষুধা। সেই ক্ষুধা মেটাতে প্রয়োজন অর্থনৈতিক নিশ্চয়তা, নিয়মিত খেলার সুযোগ। সাফজয়ী নারী ফুটবলারদের এখন এটাই সবচেয়ে বড় চাওয়া। বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ঢাকার 3 কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলা, এ ধরনের ঘটনা আর বরদাস্ত নয়। হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের, কাকতালীয় নয় বললেন নাহিদ। আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত।
হাইকোর্টের নির্দেশনায় 1 মাসের স্থিতাবস্থা, ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে, ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে সমাবেশে লোক জড়ো করার চেষ্টা। খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। নতুন নির্বাচন কমিশনারদের প্রথম কর্মদিবস, জাতির ক্রান্তিকালে ভালো নির্বাচনের বিকল্প নেই, সুষ্ঠু ভোটের অঙ্গীকার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ।